Now, question number one, please. Okay, question number 2. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোয়েশ্চেন নাম্বার 2 তে কারো কোনো প্রবলেম ফেস করছো? না ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 3 জি স্যার। এর কত ভাইয়া নাম্বার? গ্রাফ তো পারি না। 3C1। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এখন এখানে 3 এর কত? 3C। Yes sir, C1 আর C2। এই গ্রাফ পারো না। এখানের মধ্যে কি বলছে? C1 এ হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বল আফটার ইট হিটস দ্য পিন, যে পিনে হিট করার পরে, এই যে দেখো এটা কি গ্রাফ? ভেলোসিটি টাইম গ্রাফ নাকি? Yes sir। প্রথমে ভেলোসিটি কত? 6। 6। এরপরে ভেলোসিটিটার চেঞ্জ আসবে কখন? কলিশনের পরে নাকি? প্রথমে তো বলটা Yes গড়ায় sir। গড়ায় যাইতেছে পিনের কাছে, এরপরে বলের ভেলোসিটির চেঞ্জটা আসবে কখন? যখন নাকি সে কোলাইড করবে পিনের সাথে। তো ফাইনাল ভেলোসিটিটা কত এখানে? এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে ভেলোসিটিটা কমছে নাকি? যে 3 সেকেন্ডের Yes sir। এখানে এসে সে কোলিশন করছে, তাই এখন এখানে ভেলোসিটিটা কমে হইছে কত? 4.8। 4.8। So তাহলে what is the velocity after the ball hits the pin? 4.8 মিটার পার সেকেন্ড। তো তাহলে এটা কি হবে? 4.8 ইউনিট দেওয়াই আছে পাশে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে C2 তে কি বলতেছে? আফটার দ্য কলিশন দ্য বল এন্ড দ্য পিন হ্যাভ দ্য সেম ভেলোসিটি। আচ্ছা, তো তাহলে বলতেছে ক্যালকুলেট দ্য মাস অফ দ্য পিন। তা এখন আমরা টোটাল মোমেন্টাম বিফোর কলিশন বের করছিলাম। এখানে তো ফার্স্টে মোমেন্টামের ফর্মুলা তুমি সিম্বলেও দিতে পারো, ওয়ার্ডেও লিখতে পারো, যে কোন একটাতে লিখলেই হবে, যে মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস টাইমস ভেলোসিটি, এরকম ওয়ার্ডেও লিখতে পারো, আর উপরে অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল দিয়েও লিখতে পারো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে তুমি যে বের করছিলা মোমেন্টামটা কত আসছে? মাস হলো 6 পয়েন্ট 38। আর ভেলোসিটি ছিল 38.4। 38.4। ইউনিট হবে কি? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তা এখন টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল মোমেন্টাম আফটার কলিশন হবে না? জি স্যার। তো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার। তাহলে এটা হলো 38.4, আর ফাইনাল ভেলোসিটিটা কি? মাস অফ বল 4.8। টু velocity, final velocity of ball plus mass of pin into final velocity of pin, তাই তো? তো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন শুধু কার আছে? বলের আছে। পিনের টোটাল মোমেন্টাম বিফোর কলিশন কত? পিন কি বিফোর কলিশন মুভমেন্ট করতেছিল কোন? না স্যার, না স্যার, 0। তাহলে তার জিরো ছিল। তো তাহলে এখানের মধ্যে 38.4 ইজ ইকুয়াল টু হোয়াট? মাস হলো 6.4, ভেলোসিটি হলো 4.8, আর পিনের ম্যাস জানি না, এটাই বের করতে বলছে। তো ম্যাস অফ পিন মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি কত? 4.8। তো এখন তাহলে ম্যাস অফ পিনটাকে সাবজেক্ট করে ম্যাস অফ পিন বের করবা, কত আসে?
থেকে Yeah, 1.6 kg. ইফতি কি বলছো বুঝি নাই। আমি কি ডাইরেক্ট অ্যান্সার পাবো আপনারটা? হ্যাঁ, এই যে এখানে আসার পরে এরপর আর কোনো ওয়ার্কিং দেখানো লাগবে না, এরপরে ডিরেক্টলি অ্যান্সার বললেই তাহলে হবে। 1.6 আছে। ভাইয়া 14 নম্বরের 3টা একটু দেখাবেন, বি এর 3। হ্যাঁ, আমরা সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, সিরিয়াল ওয়াইজ ওখানে আসবো, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ভাইয়া। সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন ভাইয়া নাম্বার সাবমিট কি কি। ভাই সাবমিট কি 8 তারিখে করতে হবে না কালকে করতে হবে? কালকেই মেইন ডেট। একদম বেশি প্রবলেম থাকলে, যে তোমাদের প্যারেন্ট যদি যায় সাবমিট করে কিন্তু ওই টাইমে অফিস টাইম থাকে, এমন সমস্যা থাকলে স্যাটারডের মধ্যে করতে হবে মাস্ট। আচ্ছা, তো এখন কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 এ অনেকজনই প্রবলেম ফেস করে ওই এক্সপ্লেনেশন গুলাতে, ঠিক আছে। এইটা আগের ব্যাচের জন্য তারপরে বিটারে প্রবলেম করছি। হ্যাঁ, সরি। আচ্ছা, তো এখন বি নাম্বার। তো এখন বি নাম্বারের এখানের জন্য দেখো কাজটা কি। ফার্স্ট অফ অল বলতেছে কি যে the lorry suddenly stops and the load slides to the front as shown in the figure. তো তাহলে ফার্স্টে তো এই যে যেই স্টোন এন্ড টারের যে একটা মিক্সচার নিয়ে যাচ্ছিল, যে একটা লিকুইড মিক্সচার, তো এটা কি হয়েছে, হরাইজন্টাল ছিল। যতক্ষণ লরিটা মুভ করতেছে ততক্ষণ পর্যন্ত হরাইজন্টাল ছিল। এখন যখন নাকি লরিটা কি করছে, ব্রেক করছে, তখন এটা তো লিকুইড, তো এর জন্য সে কি করছে, এরকম সামনে আগায় গেছে। যে ব্রেক করলে পরে, গাড়ি ব্রেক করলে পরে আমরা যদি কি না করে থাকি, যদি সিট বেল্ট পরে না থাকে, আমরা এরকম সামনের দিকে আগায় যাই না, তো এমন টাইপের অবস্থা। এখন এখানে মধ্যে বলতেছে ফোর্স এ এন্ড ফোর্স বি আর আপওয়ার্ড ফোর্সেস ফ্রম দ্য রোড অন দ্য লরি, মানে কি এগুলো হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স গুলা, তাই না। সো তাহলে ফোর্স এ আর ফোর্স বি গুলো হলো কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন বলতেছে use ideas about momentum to explain why the load slides to the front when the lorry stops suddenly. কেন? because লরিটা তো কি আছে, লরিটা সে তার ইঞ্জিন দিয়ে আর সে তার ব্রেক দিয়ে তাকে অপারেট করা যায়। তো তাহলে আমরা কি করতেছি, লরিটার উপরে ব্রেক অ্যাপ্লাই করছি, তো লরিটা থেমে গেছে, কিন্তু তার ভিতরে যে সব জিনিসগুলো আছে, যে লোডটা, লোডের উপরে কি তুমি কোনো কিছু দিয়ে লোডটা আটকায় রাখছো, যে লোডটাকে বেঁধে রাখছো, মুভ করতে পারবে না, এমন তো না। তো তাহলে লোডটা কি করবে, লোডটা সামনের দিকে মুভ করতে থাকবে বিফোর তাকে কি করা হয়, থামানো হয়। তো তাহলে এই যে লোডটা সামনের দিকে আগাইতে থাকে যতক্ষণ না পর্যন্ত, এই যে দেখো, এই যে ফ্রন্ট পার্ট অফ দা কার, এই ফ্রন্ট পার্ট অফ দা লরির সাথে কোলাইড করার আগ পর্যন্ত কি করতে থাকবে, লোডটা সামনের দিকে আগাইতে থাকবে। দেন এই সামনের পার্টের সাথে ধাক্কা খাওয়ার পরে দেন কি হবে, লোডটা ডিসিলারেট করে দেন রেস্টে আসবে। তো এটা জাস্ট ওই ইনস্ট্যান্টে যে ব্রেক যে করছে, ব্রেক করার পরে যে লোড গুলা যে সামনে আগায় গেছে, ওই জায়গাটা দেখাইতেছে এখানে, ঠিক আছে। তো তাহলে এখানের জন্য আমরা যদি মেইনলি এক্সপ্লেন করতে যাই, তো এখানের মধ্যে কাজটা কি হবে, যে লোড কেন সামনের দিকে স্লাইড করে চলে আসে, বিকজ দ্য লোড স্টিল হ্যাজ দ্য মোমেন্টাম। যে যখন মুভ করতেছিল তখন যে মোমেন্টামটা ছিল, এখনো লোডের মধ্যে কি থেকে গেছে, ওই মোমেন্টামটা থেকে গেছে। কতক্ষণ থাকবে এই মোমেন্টামটা, যতক্ষণ না পর্যন্ত তাকে ডিসিলারেট করানো হবে, ঠিক আছে। সো তাহলে এই যে দ্য লোড স্টিল হ্যাজ মোমেন্টাম ইভেন ওয়েন দ্য লরি স্টপ। সো কেন এটা, দিস ইজ বিকজ দ্য লরি স্টপস কুইকলি দেন দ্য লোড। যে লোডটা যত তাড়াতাড়ি না থামতে পারে, লরিটা কি করতে পারছে, ব্রেকের থ্রুতে ইজিলি থেমে গেছে। যে এখানের মধ্যে আমরা যদি দেখি মার্ক স্কিমে, এই যে এখানের মধ্যে কাজটা কি, যে লরি থেমে গেছে কিন্তু লোডের স্টিল কি আছে, একটা মোমেন্টাম আছে। কেন, বিকজ লোডের কি লাগে,
বেশি সময় লাগবে রেস্টে আসতে। ওয়াই? বিকজ লোডটার উপরে কি করা নাই, লোডের উপরে তো যতক্ষণ না পর্যন্ত তুমি ডিসিলারেটিং কোন একটা ফোর্স অ্যাপ্লাই করবা ততক্ষণ পর্যন্ত সে সামনে আগাইতেই থাকবে। এই যে আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন পড়ছিলাম না, মনে আছে? যে an object at motion will continue to be in continuous motion or an object at rest will be at rest until or unless there is an unbalanced force applied on it. তো তার মানে কি, যতক্ষণ না পর্যন্ত একটা অবজেক্টের উপরে তুমি একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করবা ততক্ষণ পর্যন্ত সে যেই রকম ভেলোসিটিতে মুভ করতেছিল ওই ভেলোসিটিতেই মুভ করবে। তো লরির জন্য ব্রেক দিয়ে থেমে গেছে, কিন্তু লোড কি করতেছে, ওই নিউটনস ফার্স্ট ল অফ মোশনের জন্য কন্টিনিউয়াসলি সামনে আগাইতেছিল। তো এর জন্য লরি থেমে গেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু লোড কি করছে, ইট কেপ্ট অন মুভিং। বুঝতে পারছো এটা? এরপরে আমাদের B2, এখানের মধ্যে বলতেছে কি, যে ইউজ আইডিয়াস অ্যাবাউট মোমেন্টস to explain why force B increases when the load slides to the front. লোড যখন সামনের দিকে আগায় যায় তো তখন দেখো তো কি হয়েছে। আমরা তো সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে অনেক টাইপের ডিসকাশন করছিলাম, তাই না? ক্লাসের মধ্যে দেখছিলাম যে মাঝে মাঝে সেন্টার অফ গ্র্যাভিটি আউটসাইড দা বডি হইতে পারে, সেন্টার অফ গ্র্যাভিটি সামনে পিছে উপরে নিচে যে কোনো জায়গায় শিফট হইতে পারে, ডিপেন্ড করে কি ম্যাসটা কোন জায়গায় বেশি কনসেন্ট্রেটেড। তো এখন দেখো লোডটা যখন নাকি এরকম সামনের দিকে আগায় যাবে তখন গ্রেটার পার্ট অফ দা ম্যাস, যে টোটাল ম্যাসের ম্যাক্সিমাম কোন দিকে সামনে কোন দিকে কনসেন্ট্রেটেড হয়েছে, সামনের দিকে। তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা আগে ছিল মনে করে এমন একটা জায়গায়, এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করছে, মোর ক্লোজার টু দা ফ্রন্ট অফ দা লরি চলে আসছে। সো এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা সামনের দিকে আগায় আসছে, তো এখানের মধ্যে আমাদের কাজটা কি হইতেছে দেখো, লরিটার উপরে এই হলো ওয়েট, আর এই ওয়েটটাকে ব্যালেন্স করতেছে কে, এই ফোর্স বি আর ফোর্স এ। এখন আমরা যদি এই ফোর্স এ আর ফোর্স বি কোন জায়গায় কাজ করতেছে, টায়ার গুলাতে, তো আমরা মনে আছে, ধরো আজান শেষ হয় না, ওকে। সো তাহলে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম কি জিনিস, যে ফোর্স বিটা কেন বেড়ে যায়, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ফোর্স বিটা বাড়বে কেন, বিকজ when the load slides to the front of the lorry, so center of gravity টা সামনের দিকে শিফট করে। তো এখন সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে শিফট করলে, এটা হলো প্রথম কথা। তো আমাদের মনে আছে আমরা ডাবল পিভট নিয়ে যে ম্যাথ করছিলাম, যে কোন একটা সার্টেন অবজেক্টকে যদি কি করা হয়, দুইটা এরকম সাপোর্ট দিয়ে ব্যালেন্স করা হয়, সো তখন কি হবে, এগুলাকে আমরা এরকম ডাবল পিভটের ম্যাথ বলছিলাম। সো এখন এখানের মধ্যে দেখো তোমার ওয়েট এখান থেকে কাজ করতেছে, সো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ক্লোজার টু হোয়াট, পয়েন্ট বি। তো তাহলে পয়েন্ট বি এর উপরে ফোর্সের প্রপোর্শনটা কি হবে, বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। যেহেতু কম, সো তাহলে ফোর্সটা হবে বেশি, বিকজ মোমেন্ট তো আমাদের কি থাকতে হবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তাই না? যে যেহেতু লরিটা কি আছে, হরাইজন্টাল আছে, যে সিন্স দ্য লরি ইজ হরাইজন্টাল, সো হোয়াট ডাজ দ্যাট মিন, দ্য মোমেন্টস আর ব্যালেন্সড, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলো সমান সমান। তো তাহলে ফোর্স বি এর জন্য ক্লকওয়াইজ, ফোর্স এর জন্য ফোর্স এর জন্য কি হবে, ক্লকওয়াইজ, ঠিক আছে? তো ফোর্স এর জন্য ক্লকওয়াইজ, ফোর্স বি এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, দোনোটা কি থাকা লাগবে, ব্যালেন্স থাকা লাগবে। কিন্তু ফোর্স এ থেকে তো ডিসটেন্সটা বেশি, সো তাহলে ডিসটেন্স বেশি হলে ফোর্সটা কি হয়, কম হয় ফর দ্য সেম মোমেন্ট। যে মোমেন্ট যদি সমান থাকে, সো তাহলে আমাদের ফোর্সটা কি থাকবে, কম হবে। ডিসটেন্স বেশি আর কমের সাথে ওরকম আমরা রিলেশন দেখছিলাম, যে মোমেন্ট হলো কনস্ট্যান্ট, যে মোমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। তো তাহলে মোমেন্ট হলো ফিক্সড, সো তাহলে ডিসটেন্স যদি বড় হয় ফোর্স কি হবে, কম হবে, এমন টাইপের ব্যাপার। সো এই জিনিসটা এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা লিখছে, খেয়াল করো কি জিনিস, যে when the load slides to the front of the lorry, the center of gravity shifts towards the front. সো তাহলে কি হয়, since the lorry is horizontal, মানে কি, যে সিন্স লরিটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে,
The sum of clockwise moments must be equal to sum of anti-clockwise moment. So since distance from B decreases, so the force must increase in order to keep the moments equal. বুঝতে পারছো এক্সপ্লেনেশন আমরা কিভাবে লিখছি? এখানের মধ্যে কিন্তু আমরা কাজটা কি করছি সবাই খেয়াল করো, মার্ক স্কিম তোমাদের ইউজ করা আমি আরো ভালো মতো করে শিখাবো, বাট এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমি মার্ক স্কিমের যেগুলো পয়েন্ট আছে দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে শিফট করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান হবে, দেন ফোর্সের সাথে মোমেন্টের রিলেশনটা সেট করে ডিসটেন্স নিয়ে আমরা কথাবার্তা বলছি, তাই না? কিন্তু আমি কিন্তু মার্ক স্কিমের পয়েন্টগুলো ডিরেক্টলি জাস্ট তুলে দেই নাই, অনেকজনই কি করে তারা বুঝে না, তারা ডিরেক্টলি কি করে জাস্ট মার্ক স্কিমের পয়েন্টগুলো লিখে বসায় দেয় যে সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে শিফট হইতেছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান, তো তাহলে ফোর্স বি বাড়বে। তো একটু লিখলে হবে না, আমাদের কি করা লাগবে, এই যে আমি একটা এক্সপ্লেনেশনের মধ্যে দেখছো একটা প্যারাগ্রাফের মধ্যে কি করছি, মার্ক স্কিমের পয়েন্ট সবগুলা কভার করছি, কিন্তু দেখে মনে হইতেছে কি যে আমি আমার ওন ওয়ার্ডস এ লিখছি, তাই না? সো এমন ভাবে তোমাদের অ্যানসারটা লিখতে হবে। তোমরা কি করবা, মেইন এক্সামের সময় তোমাদের কাছে তো মার্ক স্কিম থাকবে না, থাকবে? সো তাহলে মেইন এক্সামের সময় যেহেতু তোমাদের কাছে আগে থেকে জানবা না যে মার্ক স্কিমে এই পয়েন্ট আছে, সো তাহলে তুমি অ্যানসারটা লিখবা কিভাবে, তোমার কাছে যেমন লজিক্যাল হয় ওইরকম ওয়েতে তুমি চিন্তা করে অ্যানসারটা লিখবা, দেন দেখবা যে মার্ক স্কিমের পয়েন্টের সাথে ঠিকই তোমার অ্যানসার গুলা কি করবে, ম্যাচ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর বি। দেন এখানের মধ্যে আমাদের প্রেসার রিলেটেড যে কোয়েশ্চেনটা আসছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের স্ট্যান্ডার্ড এটা করে আসছো যে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, আর এই যে এখানের মধ্যে আমাদের কি একটা টায়ারের জন্য আমাদের ফোর্স দিয়ে দিছে, এরিয়া দিয়ে দিছে, সো তাহলে উই ক্যান ডু হোয়াট, উই ক্যান ডিটারমাইন দা কি বলে প্রেসার দিয়ে দিছে, সো তাহলে আমরা এরিয়াটা বের করতে পারি। এখন প্রেসারটা দেওয়া আছে কিলো প্যাসকেলে, তো প্রেসারটাকে কি করা লাগবে, প্যাসকেলে কনভার্ট করতে হবে। তো কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নেওয়ার জন্য কি করা লাগে, কিলো মানে তো 1000, তো তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো এইভাবে করলে তুমি কি পেয়ে যাবা, এরিয়াটা পেয়ে যাবা। বুঝতে পারছো? বাট এইটা আমাদের ও লেভেলস এর সিলেবাসে এখনো কভার করা হয় নাই, বাট স্টিল স্ট্যান্ডার্ড 8 এর পড়া থেকে তোমাদের অ্যাকচুয়ালি পারা উচিত। ঠিক আছে ভাইয়া বলো। ভাইয়া উপরের ইকুয়েশনটা ওয়ার্ডে লিখবো নাকি এভাবেই লিখবো? কোনটা ইকুয়েশনটা যেটা লিখলে ইকুয়েশন ওয়ার্ডেও P এর লিখতে পারো, ওয়ার্ড সিম্বলেও লিখতে পারো, যেটা ইচ্ছা, বাট সিম্বলে লিখলে পরে আমাদের সিম্বল গুলি যেন একদম কারেক্ট হয়, যে প্রেসারের জন্য যে ইউনিট যেই সিম্বল পি, তুমি প্রেসারের জন্য অন্য কোন সিম্বল ইউজ করলে পরে হবে না। ঠিক আছে? ওকে ভাইয়া। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া 5 এর A3 টা দেখান তো। ওকে 5 এর A3 যে এখানের মধ্যে রিজনটা কি, যে the momentum of ball E as it moves away is the same as the momentum of ball A at the time of impact। তো এখন এখানের মধ্যে আমাদের কি হবে, এখানের মধ্যে আমাদের ব্যাপারটা হইতেছে কি, দেখো আমরা ফার্স্টে বল এ টাকে, যে দেখো প্রথম ডায়াগ্রামটা যদি দেখি, প্রথমে বল এ টাকে একটা সার্টেন হাইট এখানে নিলাম, দেন আমরা বল এ টাকে রিলিজ করে দিলে পরে কি হইতেছে, সে যে প্রথমে বল বি কে হিট করবে, তো বল বি থেকে বল সি তে, বল বি যে কাকে হিট করবে, বল সি কে, বল সি যে কাকে হিট করবে, বল ডি কে, বল ডি যে হিট করবে কাকে, বল ই কে, এন্ড ই যে কি কাউকে আর হিট করতে পারতেছে, যে তার মোমেন্টামটাকে কি কারো কাছে ট্রান্সফার করতে পারতেছে? সো তাহলে না যে ভাইয়া, তার মোমেন্টামটা না কারো ভাইয়া। কাছে ট্রান্সফার করতে পারতেছে না, তো তার মোমেন্টামটা ইউজ করে সে কি করবে, মুভ করে দূরে চলে যাবে। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো কি হয়, যে বল এটা এসে যে যখন নাকি হিট করছে, তো তখন এখানের মধ্যে কি হইতেছে, বল এর মোমেন্টাম এট দ্য টাইম অফ ইম্প্যাক্ট
আর বল ই এর মোমেন্টাম জাস্ট ওয়েন ইট স্টার্টস মুভিং। দোনোটা মোমেন্টাম যদি আমাদের সেম হয় তো এটার মানেটা কি? মোমেন্টাম এখানে কি আছে? কনজার্ভড আছে, যে মোমেন্টাম আমাদের কি হয় নাই, লস হয় নাই, যে পুরা বল এর মোমেন্টামটা কার কাছে ট্রান্সফার হয়ে গেছে? ঠিক আছে। বল ই এর কাছে ট্রান্সফার হয়ে গেছে। যে আমরা যদি এখানের মধ্যে দেখি তারা কি লিখছে, 5 এর সি কি আসে নাই, মার্কস কি ভুলে মনে হয় কেটে গেছে। স্যার টু ক্যান্সেল আউট মোমেন্টাম বললে কি হয়? ক্যান্সেল আউট মোমেন্টাম না, এখানের জন্য বলবা যে গিভ আ রিজন ফর দিস। তো এখানের মধ্যে আমরা কি বলবো, যে মোমেন্টাম ইজ কনজার্ভড, যে বল এর পুরো মোমেন্টামটা কার কাছে ট্রান্সফার হয়ে গেছে? বল ই এর কাছে ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, এখানে মোমেন্টাম ক্যান্সেল আউটের কাজ করতেছে না সে। বুঝতে ভাইয়া পারছো ল অফ সুজেন? কনজারভেশন অফ হ্যাঁ পারছি, মোমেন্টামটা বলো। দিলে হবে না? বুঝি নাই। ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দিলে হবে, যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার। ঠিক আছে, ইয়েস ভাইয়া। 5 একটু বোঝাবা। 5b এটা। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে একটু আগে আমরা একটা বলের এক্সাম্পল দেখছি, যে শুধু আমরা বল এটাকে এরকম, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, দেখো রায়ানা, যে একটু আগে আমরা একটা বলের এক্সাম্পল দেখতেছিলাম, যে একটা বল নিয়ে যখন নাকি আমরা কি করছি, এক সাইড থেকে রিলিজ করছি, অপোজিট এন্ড থেকে কয়টা বল মুভ করছে? একটা। তো এখন আমরা যখন নাকি কি করব, দুইটা বল এরকম উপরে তুলবো, সো তখন কি হবে, দুইটা বল এসে যখন নাকি এই পুরা বাকি স্টেশনারি বলগুলোকে হিট করবে, এখন কয়টা টোটাল কয়টা বলকে মুভ করানোর মতো এনাফ মোমেন্টাম আছে? দুইটা বল মুভ দুইটা করবো। বলকে মুভ করানোর মতো এনাফ মোমেন্টাম আছে। সো তাহলে কি করবে, দুইটা বল এনে হিট করলে পরে তখন কি করে, অপোজিট এন্ড থেকে দুইটা বল মুভ করে চলে যায়। এটা হলো নিউটনস ক্রেডেলের অনেক মজার একটা জিনিস, যে তুমি নিউটনস ক্রেডেলে টোটাল বল আছে 5টা। সো তাহলে তুমি একটা বল নিয়ে যদি মুভ করো, অপোজিট এন্ড থেকে জাস্ট একটাই মুভ করবে। তুমি যদি দুইটা বল নিয়ে মুভ করো, অপোজিট এন্ড থেকে দুইটা মুভ করবে। তুমি যদি তিনটা বল নাও, তো তখন মজার একটা কাজ হয়, কি হয়, তিনটা বল এসে এখানে হিট করলো, এখান থেকে দুইটা যাবে, আর এই 3 নাম্বার বলটা তার সাথে যাবে। তো তিনটা বল এসে হিট করলে দুইটা স্টেশনারি ছিল, তো আফটার কলিশন দুইটা স্টেশনারি থাকবে, বাকি তিনটা ওরকম মুভ করবে, এমন ভাবে চলতে থাকে। তো এখানে আমাদের দুইটা বলের এক্সাম্পল নিয়ে কথা বলতে বলছে, আমাদের প্রেডিকশন চাইছে। কি বলতেছে, predict what will happen to the other balls after the collision and give a reason for your answer. সো তাহলে আমাদের প্রেডিকশনটা কি হবে রায়ানা, যে এ বি দুইটা বল নিয়ে যেহেতু আমরা রিলিজ করতেছি, সো তাহলে অপোজিট এন্ড থেকে কয়টা বল মুভ করবে? দুইটা বল। তো অপোজিট এন্ডের দুইটা বল কে কে, নাম কি কি, বল ডি আর বল ই, তাই না? সো তাহলে প্রেডিকশনটা কি, প্রেডিকশনটা হলো বলস বি এন্ড কি বলে, বলস ডি এন্ড ই উইল হোয়াট, রাইজ আপ, তাই না? তো তাহলে এই প্রেডিকশনের রিজনটা কি? এই প্রেডিকশনের রিজনটা হলো যে সিন্স মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড, এই যে টোটাল মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড, সো তাহলে কি, so since the initial momentum moved two balls, after collision same number of balls will move away in the same direction, যেটা একটু আগে ফারিসি বললো, যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে রিজনিং দেওয়া যায়। বুঝতে পারছো? ভাইয়া বলো। মুভ অ্যাওয়ে ইন দ্য সেম ডিরেকশন হবে না? আচ্ছা সরি, ইজ লিখছি, থ্যাংক ইউ। মুভ অ্যাওয়ে ইন দ্য সেম ডিরেকশন।
বুঝতে পারছো এটা রায়ানা? জি ভাইয়া বুঝছি। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 6 টা কিন্তু বেসিক্যালি আমাদের এয়ার ব্যাগের যে এক্সপ্লেনেশন লিখছিলাম ওইটাই, জাস্ট এটা কিসের জন্য? ফর পেডেস্ট্রিয়ান, যে ওই সেম এক্সপ্লেনেশনটা, যে যখন when a pedestrian hits the car the airbag inflates and increases the time of deceleration for the same time of, কি বলে, for the same change in momentum, change ওয়ার্ডটা আসে নাই, as deceleration time increases the value of force decreases, এই ফর্মুলা ওয়াইজ। তো তাহলে as force decreases ইনজুরি কি হয়ে যায়? ইনজুরির পসিবিলিটি রিডিউস হয়ে যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এ কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। না ভাইয়া। কোশ্চেন নাম্বার 8, ভাইয়া 8 এর সি। 8 এর সি, photograph C shows a crash test dummy in a car. The car has crashed into a concrete wall. So বলতেছে what happens to the momentum of the car after, কি বলে, during the crash? তো momentum of the গাড়ি কি হয়? momentum of the গাড়ি কমে যাবে, তাই না? The momentum of the car decreases to 0 and ওই momentumটা কার কাছে ট্রান্সফার হয়ে যাবে? The momentum of the car will be transferred to the concrete wall. বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। কোশ্চেন নাম্বার 9 এ, 9 তো একদম বাচ্চা দের মার্কা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, ভাইয়া সিটাতে প্রবলেম হয়েছে। 10 এর সি, 10 এর সি ওই যে আমাদের ইয়ের মতো, কি বলে, ক্রাম্পেল জোনের যেমন টাইপের এক্সপ্লেনেশন ছিল ওরকম, যে সফট নি প্যাড যে পড়তেছে তো এটা কি হয়, আস্তে আস্তে কম্প্রেস হয়, যে মনে করো হাঁটু গেড়ে ওরকম পড়ে গেছে, যে দৌড়ায় দৌড়ায় ওরকম আছাড় খেয়ে পড়ে গেছে, সো কি হবে, হাঁটুটা যেই তো প্রথমে হিট করে মাটিতে, সো এই যে as the pads compress কি হবে, টাইম অফ ডিসিলারেশনটা বাড়ায় দিবে। তো চেঞ্জ ইন মোমেন্টামটা তো সেম, যে ইনিশিয়ালি সে মুভ করতেছিল, ফাইনালি সে কি হবে, রেস্টে আসবে। সো তাহলে ফর দ্য সেম চেঞ্জ ইন মোমেন্টাম as deceleration time increases the force increase, কি বলে, the force decreases, এই ফর্মুলা ওয়াইজ। তো ফোর্স কমে গেলে ইনজুরির পসিবিলিটি কম। বুঝতে পারছো? বুঝছি। ওকে, কোশ্চেন ভাইয়া নাম্বার 11, হ্যাঁ ফারিসে কিছু বলতেছিলা? ভাইয়া 7C তে একটা কোয়েশ্চেন আছে। 7C, ভাইয়া এটা, এই ম্যাথটার অ্যান্সার যদি মাইনাসে আসে তাহলে মাইনাসই রাখবো না? ম্যাথের অ্যান্সারটা মাইনাসে আসবে, ইয়েস, মাইনাসেও রাখলে পরেও রাইট, পজিটিভ দিলে পরেও কাটে নাই আর কি। ঠিক আছে, দুটোটাই কারেক্ট। ওকে ভাইয়া। ওকে, কোশ্চেন নাম্বার 11, না ভাইয়া প্রবলেম নাই। কোশ্চেন নাম্বার 12, এটা তো আছে বি এন্ড সি। ওকে। এখন এইখানের মধ্যে ইম্পর্টেন্ট কয়টা জিনিস খেয়াল করো, যে এগুলো তোমাদের কোয়েশ্চেন পেপার সলভিং এর টেকনিক। এখন এই ওয়ার্কশিটের জন্য আমি এত বেশি প্যারা দিচ্ছি না, যখন নাকি বুকলেট আসবে তখন আমি আরো সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা নিয়ে আরো ডিটেইল ডিসকাশন করব, যে দেখো আমাদের গিভেন ইনফরমেশন গুলি কত সিগনিফিকেন্ট ফিগারে, 2 সিগনিফিকেন্ট ফিগার, রাইট? সো যখন নাকি তোমার অ্যানসারটা আসলো কত, 1.55, তো তোমার এটা কি 3 সিগনিফিকেন্ট ফিগার, তোমার এটাকে কি করা লাগবে, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকে ফাইনাল অ্যান্সার কি করতে হয়, তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়। সো তাহলে উই উইল হ্যাভ টু কনভার্ট ইট ইনটু হোয়াট, 2 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে এটাকে কত লিখবো, 1.6। ওকে, দেন এরকম সেম ওয়েতে দেখো 0.070, এটা কত সিগনিফিকেন্ট ফিগার, এটাও কিন্তু কত, 2 সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, তো তাহলে আমাদের ফার্স্টে কি করলাম, চেঞ্জ মোমেন্টামটা বের করলাম। তো এই মোমেন্টামটাই কি হবে, চেঞ্জ ইন মোমেন্টামের সমান, রাইট?
সো আমাদের অ্যানসারটা নেগেটিভ আসে আগের মতো ফারিসি যেটা বলতেছিলা, বাট অ্যানসার পজিটিভ দিলেও রাইট দিতেছে, নেগেটিভ দিলেও রাইট দিতেছে। তারা জাস্ট কি চাইছে? অ্যামাউন্ট। ঠিক আছে, তারা জাস্ট ফোর্সের অ্যামাউন্টটা চাইছে, বুঝছো? সো এর জন্য মাইনাস প্লাস কোনোটাতে ম্যাটার করতেছে না। ওকে, বাট তুমি যেটা করতেছো এটা ভালো প্র্যাকটিস, অলওয়েজ ডিরেকশনটাকে কনসিডারেশনে নেওয়া উচিত। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো আমরা কি করছি। এই ক্যালকুলেশন তো সবাই বুঝছো, ম্যাস ইনটু ভেলোসিটি করছে, এটা তো সোজা। দেন ফোর্স কতটুকু আমাদের লাগতেছে, তো এখন এখানের মধ্যে ফোর্স ইকুয়াল টু কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম করলে কত আসে? -22.857। তো তাহলে এটাকে আমরা লিখবো কত? 23 নিউটন। তো তাহলে এই যে আমাদের অ্যান্সার কত? 23 নিউটন। এই ক্যালকুলেশন নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমি যদি 1.6 ইউজ না করে 1.55 ইউজ করি তখন অ্যান্সারটা সেম 1.55 আসবে? ইউজ করলে পরে তোমার অ্যান্সার আমার সেম স্যার আসে না? ইয়েস। 22.14 আছে। এন্ড এই জিনিসটাই হলো আমাদের পরে যে প্রবলেম ক্রিয়েট করবে, যে তোমার সিগনিফিকেন্ট ফিগারে তুমি যদি আগে কোনো সিগনিফিকেন্ট ফিগারে একটু এইদিক ওইদিক করে রাখো, ঠিক মতো রাউন্ড আপ না করো, তো তখন যে তোমার কি হবে? ফাইনাল অ্যান্সার যে ডেভিয়েট করবে। ও লেভেলসে আমাদের এত বেশি প্রবলেম করে না, কিন্তু রিসেন্ট পেপারস গুলাতে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে তারা আরো বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। তোমার অ্যান্সার একটু ডেভিয়েট করলে পরে তোমার এখানে থেকে 1 মার্ক কেটে দিতে পারে। বুঝতে পারছো? যে তুমি যদি 1.55 ইউজ করো, সো তখন এটা কত আসবে? 22 নিউটন আসবে রাউন্ড আপ করলে পরে। সো তখন এটা কি আসে আসলে? অ্যান্সারটা মেইন অ্যান্সার থেকে একটু দূরে সরে যাচ্ছে, বিকজ অফ হোয়াট? তোমার এই সিগনিফিকেন্ট ফিগারের একটু কি করছো, রাউন্ড আপে তোমার সমস্যা হয়েছে। এই ব্যাপারটাই তোমাদের বোঝা লাগবে, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকে, ফাইনাল অ্যান্সার আমাদের কি করতে হয়? তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। হ্যাঁ, এখন তো করে ফেলছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি এখন কোনো কাটবে? সমস্যা নাই, বলছি যে এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ভাইয়া ওকে। তো এরপরে বি নাম্বারে এইগুলাও যেটা বলতেছিলাম, যে স্ট্যান্ডার্ড এইটা তোমরা অলরেডি করে আসছো, সো এই প্রেসার এন্ড ফোর্স রিলেটেড এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি পারা উচিত। ফার্স্ট একটা বি নাম্বারে দেখো কি বলতেছে। as it enters the wood the nail exerts a force on the wood। যে নেইলটা যত উডের ভিতরে যাচ্ছে, নেইলটা কি করতেছে? উডের উপরে একটা ফোর্স এক্সার্ট করতেছে। সো তাহলে নিউটনস থার্ড ল অফ মোশন আমাদেরকে কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, তাই না? সো তাহলে ফোর্স গুলা কি হবে? ওই এই যে দুইটা ফোর্স, এই দুইটা ফোর্স কিভাবে রিলেটেড? দ্য ফোর্সেস আর ইকুয়াল ইন দ্য আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশন। কেন? কোন ল ওয়াইজ এটা আমরা বলতে পারতেছি? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন। বুঝতে পারছো? তো এইটা গেল আমাদের বি নাম্বারের জন্য, সরি। আর সি নাম্বারের জন্য কি বলতেছে দেখো, যে both ends of the nail exert pressure when the nail goes into the wood। তো এখন বলতেছে explain why the nail exerts more pressure on the wood than it does on the hammer। তো এখন দেখো হ্যামারের সাথে, হ্যাঁ, হ্যামারের সাথে নেইলের কোন পার্টটা কন্ট্যাক্টেড? উপরের পার্টটা, তাই না? যে হ্যামার এসে এখানে বাড়ি দিতেছে, আর উড হলো এই যে উডের ভিতরে নেইলটা এরকম যাইতেছে। তো এখন দেখো ফোর্স হলো সেম, কিন্তু এইখানে কি হ্যামারের সাথে এরিয়া অফ কন্ট্যাক্টটা কি বড় না? সো এরিয়া যদি বড় হয়, সো তাহলে সেম ফোর্সের জন্য প্রেসার কি হবে? বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। এরিয়া বেশি হইলে দেখো এই যে প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাই না ফারিসি? তো দেখো, ভাইয়া সরি, ফোর্স হলো ফিক্সড, ফোর্স হলো কনস্ট্যান্ট। সো তখন এরিয়া যদি বড় হয়, সো তখন প্রেসারটা কি হবে? কমে যাবে না? এরিয়াটা তো ডেনোমিনেটরে, তো ডেনোমিনেটরের ভ্যালু যত বড় হবে, ফাইনাল অ্যান্সার কি করবে? তত কমে যাবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে ফোর্স হলো ফিক্সড, সো এরিয়া যত বড় হবে, প্রেসার কি করবে? তত কমে যাবে। বাট যেটা বললাম, এইটা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যেই অ্যান্সারটা লিখে দিছে, এটা লিখলে পরে এখনের জন্য হবে, বিকজ ও লেভেলসে আমরা প্রেসার এন্ড ফোর্সের এই চ্যাপ্টার এখনো কভার করি নাই। এটা আমাদের চ্যাপ্টার 20 তে। ঠিক আছে, এটা আরো দেরি আছে আমাদের আসতে। বাট এটা
স্ট্যান্ডার্ড এটার কনসেপ্ট ইউজ করে অ্যাকচুয়ালি করতে পারা উচিত। ওকে, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, আমরা বাকি প্রবলেম গুলো ওখানে দেখতেছি। ওকে, সো তাহলে এটা গেছিল আমাদের কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 এ কারো প্রবলেম আছে? ভাইয়া 13 এর বিটাতে প্রবলেম আছে। 13 এর বি, ওকে দেখি 13 এর বি তে কি বলতেছে। এটা আমাদের চ্যাপ্টার 3 এর থার্ড ল অফ মোশন হবে না? এখানের মধ্যে দেখো, হ্যাঁ এটা নিউটনস থার্ড ল দিয়ে বলা যায়, কিন্তু এখানে থেকে আমাদের মোমেন্টাম রিলেটেড কোয়েশ্চেন, তো সো আমরা মোমেন্টাম দিয়ে অ্যানসারটা বললে বেটার। যে এটার মধ্যে আমাদের কাজটা কি হয় দেখো, the boy holds a heavy ball as he stands on a stationary skateboard. The boy throws the ball forwards while still standing on the skateboard. তো বলতেছে explain what happens to the boy and the skateboard. তো এখন দেখো, ইনিশিয়ালি বল হাতে ছেলেটা যে ছিল তখন সে কি ছিল, রেস্টে ছিল না বলতো? স্টেশনে ছিল, হ্যাঁ। তো তাহলে ইনিশিয়ালি the boy and the ball were at rest. So total momentum before কত ছিল? জিরো নাকি? সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর ছিল জিরো। সো তাহলে আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ওয়াইজ কি বলা যায়, টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার কি থাকবে, সেম থাকবে না? ইফতিক ইকুয়াল থাকবে। ইয়েস ভাইয়া। তো তাহলে so to conserve momentum as the ball move towards right, the boy and the skateboard লেফটে যাবে। লেফটে যাবে। move towards left, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 14। এটাই কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ভাইয়া 14 এর বি এন্ড সি টা দেখা দিন তো। ওকে, 14 এ বি তে ফার্স্টে বলতেছে জিপি ম্যাস জি আর হাইট রিলেটেড ফর্মুলা কি আমরা জানি, জিপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, তাই না? হ্যাঁ ভাইয়া। এরপর বলতেছে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন জিপি when the raindrop falls from এত হাইট। তো হাইট দিয়ে দিছে, ম্যাস জানি কত এইটা, তো হাইট জানি, ম্যাস জানি, আর জি এর ভ্যালু কত, 10 না? ইয়েস ভাইয়া। জি ভাইয়া। তো তাহলে ম্যাস হলো 0 পয়েন্ট কত, 0.4035, জি হলো 10 আর হাইট হলো এইটা। তো এটা করলে পরে কি পেয়ে যাব, জিপি টা পেয়ে যাব নাকি সুজল? হ্যাঁ ভাইয়া। সো এইখানে জিপি টা পাইলাম। এখন দেখো এটা হলো স্টেট দেওয়া কোয়েশ্চেন। সো কি বলছিলাম, স্টেট দেওয়া কোয়েশ্চেন মানে কি, তোমার ওয়ান ওয়ার্ডের অ্যান্সার অর কি করা আছে, তোমার প্রিভিয়াস কোনো কোয়েশ্চেনে সলভ করা আছে, তোমার জাস্ট হিন্ট খোঁজা লাগবে। আমরা নরমালি কি জানি, একদম উপরে যত জিপি থেকে শুরু করে যত নিচে নামবে তত কি হবে, জিপি টা কিসে কনভার্ট হবে, কাইনেটিক এনার্জি। এইটা কনভার্ট হবে। সো তাহলে উপরে যত জিপি ছিল ফাইনালি নিচে এসে ওইটা কিসে কনভার্ট হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সো তাহলে নিচে আমাদের কাইনেটিক এনার্জির অ্যান্সারটা কি হবে, বি2 তে যেটা বের করছিলা বি3 এর অ্যান্সারটা কি হবে, সেম।
বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এরপরে কাইনেটিক এনার্জি, মাস আর স্পিড রিলেটেড ফর্মুলা কি? ke is equal to half mv square. তো এখন বলতেছে show that the speed of the raindrop as it hits would be about কত? 150 মিটার পার সেকেন্ডের মতো। সো এখন আমরা কি জানি gp is equal to mgh। সো তাহলে মাস কাটাকাটি, তো ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে কি আসে? √2gh আসে না? তো এখন এখানে যদি আমরা ভ্যালুগুলি বসাই, দেখো তো 2 ইনটু g কত 10 আর হাইট হলো 1200। এটা করলে পরে কত আসে? এটা একটু ক্যালকুলেটরে বসাও। 154.919। তো তাহলে 155 মিটার পার সেকেন্ড, তাই না? সো তাহলে এটা কি অ্যাবাউট, যে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 150 মিটার পার সেকেন্ড। সো এটা শো করা হইলো। বুঝতে পারতেছো সুজল কি করতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপর C3 তে দেখো কি বলতেছে। স্পিড দেওয়া ছিল একটা, কোনটা বুঝি নাই? এই ম্যাথের যে ফার্স্টে স্পিড দেওয়া ছিল না রেইনড্রপটার, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই এটা 150 হলো কিভাবে? এইটা আমরা কি করছি দেখো, আমরা জিপিটা যদি পুরাপুরি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, বুঝতেছো ফারিসি? আমরা ধরে নিছি কি যে জিপিটা যদি পুরাটা কেইতে কনভার্ট হয়, তো তাহলে ভেলোসিটি কত হবে ওইটা আমরা বের করছি। এই যে দেখো, অ্যাজিউমিং নো এনার্জি লসেস। বুঝতে পারছো? যে আমরা ধরে Yes, নিছি ভাইয়া। যে পুরা জিপিটা কেইতে কনভার্ট হবে, তাহলে ভেলোসিটি কত হয় ওইটা বের করছি। কিন্তু আসলে কি ভেলোসিটি এত হয়? আসলে তো ভেলোসিটি এত হয় না। কেন হয় না? এই জিনিসটাই আমাদের এখানে জিজ্ঞাসা করতেছে যে explain why, এই যে explain why the actual speed of the raindrop as it hits the ground is much less than 150। তো আমরা তো একটু আগে ক্যালকুলেশন করে আসছি কি সুজল, আমরা একটু আগে ক্যালকুলেশন করে আসছি যে যদি পুরো জিপিটা কেইতে কনভার্ট হয়, তো তাহলে স্পিডটা হবে কত? 150 এর মতো। কিন্তু অ্যাকচুয়াল স্পিডটা কত? অ্যাকচুয়াল স্পিড হলো মাত্র 8.8। তো তাহলে এত বড় ডিফারেন্স কেন? যে আমাদের হওয়ার কথা 150 যদি পুরো জিপিটাকে এইটা কনভার্ট হয়, কিন্তু আসলে হইতেছে কত? মাত্র 8.8। সো এটা রিজনটা কি? রিজনটা হলো টার্মিনাল ভেলোসিটি। বুঝছো? যে আমরা টার্মিনাল হ্যাঁ ভাইয়া। কনসেপ্টটা পড়ছিলাম, কি ছিল? ফার্স্টে তো রেইনড্রপটা নিচে পড়তে থাকবে, কেন? বিকজ অফ ইটস ওয়েট। সো সে তার ওয়েটের জন্য নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন আমরা তো এখানের মধ্যে ধরে নিছি কোনো এনার্জি লস নাই, মানে কি আমরা এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরে নিছিলাম ক্যালকুলেশনে। কিন্তু এয়ার রেজিস্ট্যান্স কি আসলে নেগলিজিবল? নো ভাইয়া। তো তাহলে এই যে এয়ার রেজিস্ট্যান্সটা যে কাজ করতেছে, সো এয়ার রেজিস্ট্যান্সটা কি করবে? পুরা জিপিটাকে কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইতে দিবে? না ভাইয়া। তো তাহলে এই রিজনে আমাদের এত বড় ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। এটা কত? কোশ্চেন নাম্বার 14 না? স্যার হ্যাঁ বলো। স্যার আমি না লিখছি লাইক বিকজ উই assumed no energy loss but in real energy is lost and speed is reduced by air resistance, এটা কি হয়? হ্যাঁ, এই যে এনার্জি ইজ লস টু দ্য সারাউন্ডিংস, যেটা আমরা আসলে কি করছিলাম আগের বার, এনার্জি লস হয় না এমন ব্যাপার চিন্তা করে রাখছিলাম বা এমন ব্যাপার অ্যাজিউম করছিলাম। তো এটা হলো একটা পয়েন্ট। আর আরেকটা কি, যে ড্র্যাগ ফোর্স অর এয়ার রেজিস্ট্যান্স কি করে? এই স্পিডের ইনক্রিজটাকে কমায় দেয়। এই যে একটা হলো তুমি বলতে পারো যে রেইন ড্রপটা টার্মিনাল ভেলোসিটি রিচ করতেছে, অর বলতে পারো এয়ার রেজিস্ট্যান্স অর ফ্রিকশন কাজ করতেছে। তো তাহলে কিছু এনার্জি সারাউন্ডিং লস হয়ে যায়, সো তাহলে রেজাল্টেন্ট ডাউনওয়ার্ড ফোর্স কি কম। তো যে কোনো দুইটা পয়েন্ট, এই যে চারটা পয়েন্ট আছে, যে কোনো দুইটা পয়েন্ট লিখলে পরেই হবে। ঠিক আছে সুজল? জি ভাইয়া। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15B তে প্রবলেম। 15B। 15B এটা আমাদের এখন আমাদের লাগবে না, এটা আমাদের স্কিপ।
ঠিক আছে, এটা আমরা ডেনসিটি চ্যাপ্টারে করব। এটা বেসিক্যালি ইয়েতে করা যায় যে ক্যাননের শেপ তো স্ফেরিক্যাল শেপ, তো তার ডায়ামিটার বের করে দেন স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা ইউজ করব, দেন ম্যাস বের করব, দেন ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম দিয়ে করা যাবে। বাট এগুলো আমরা ডেনসিটি চ্যাপ্টারে শিখবো, তো এখনের জন্য স্কিপ করবা, ঠিক আছে? ভাইয়া বি নাম্বারটা মেসেঞ্জার সেন্ড করি আপনার। ঠিক আছে, করো। কোশ্চেন নাম্বার 16। Yes, sir. Last chapter. 16 এর লাস্টেরটা, 16 এর লাস্টের এখানে দেখো আমরা কি বলছিলাম যে কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার কলিশন ওরকম আমাদের বের করার টেকনিক। দেখো শুরুতে শুধু কি করতেছিল, একটা বল মুভ করতেছিল, বল এ, রাইট? সো তাহলে বিফোর কলিশন কাইনেটিক এনার্জি কত এটা আমরা বের করতে পারবো। তো বিফোর কলিশন বল এ এর জন্য কাইনেটিক এনার্জি বের করছে, আর বল বি এর জন্য কাইনেটিক এনার্জি কত হবে? শুরু থেকে বল বি মুভ করতেছিল না না স্যার। তো তাহলে শুরুতে বল বি এর কাইনেটিক এনার্জি 0 আর বল এর কাইনেটিক এনার্জি হাফ ইনটু 0.16 হলো বল এর ম্যাস। আর বল এ কত ভেলোসিটিতে মুভ করতেছিল ইনিশিয়ালি? 10 মিটার পার সেকেন্ড। সো তাহলে ভেলোসিটি স্কোয়ার। সো এটা করলে পরে কি পাইলাম? টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, নাকি? Yes, sir. তো বিফোর কলিশন এটা পাইছি। এখন আফটার কলিশন আমাদের কি হইতেছে? আফটার কলিশন বল এর ভেলোসিটি হলো 2। সো তাহলে আফটার কলিশন বল এর কাইনেটিক এনার্জি বের করছি, আর আফটার কলিশন বল বি এর ভেলোসিটি হলো 8। তো তার জন্য আমরা কাইনেটিক এনার্জি বের করছি। তো দুইটা কাইনেটিক এনার্জি প্লাস করলাম, কত আসছে? 5.44। সো এখন আমাদের টোটাল কাইনেটিক এনার্জি বিফোর ছিল 8, আফটার হইছে 5.44। সো তাহলে কতটুকু লস হইছে কাইনেটিক এনার্জি? 8 মাইনাস 5.44। সো তাহলে কত আসে? 2.56। কিন্তু যেহেতু আমাদের গিভেন ইনফরমেশন 2 সিগনিফিকেন্ট ফিগারে, তো 2.56 কে আমরা কি করছি? 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করছি। সো তাহলে কত লিখছি? 2.6। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17 এর এটা আমরা স্কিপ করব, যে ওই ওয়েভস রিলেটেড এটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া 3 নাম্বারটা দেখাতে না পারবেন? ভাইয়া 18 এর লাস্টেরটা আর কি, লাস্ট। আচ্ছা, সো 3 নাম্বারে প্রবলেম। তো 3 নাম্বারটা বেসিক্যালি আমরা আগে যেমন ম্যাথগুলি করছিলাম যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার, ওইভাবে করে করা যায়। বাট তুমি যেহেতু বললো এটা দেখাই দেই, সমস্যা নাই। দেখো, a student investigates the motion of a toy train, ঠিক আছে? একটা খেলনা রেলগাড়ির জন্য সে এরকম একটা ইনভেস্টিগেশন করতেছে। দ্য টয় ট্রেন ইজ রিলিজ ফ্রম রেস্ট এন্ড রোলস ডাউন দ্য স্লোপ। তো এখান থেকে সে এরকম গড়ায় গড়ায় নিচে নামবে, দেন ট্রাকটাতে হিট করবে। তো এখন টয় ট্রেনের ম্যাস হলো এত, টয় ট্রেনটা এত ভেলোসিটিতে মুভ করতেছে যখন সে নিচে নামে। তো তাহলে বিফোর কলিশন টয় ট্রেনের ভেলোসিটি আমরা জানি, ম্যাস জানি। তো তাহলে বিফোর কলিশন আমরা মোমেন্টাম বের করতে পারবো। কত আসছে? 0.22। সো এখন টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল মোমেন্টাম আফটার কলিশন হবে না? ল Yes অফ ভাইয়া। momentum wise total momentum before collision must be equal to total momentum after collision. সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটাই আমাদের এরকম, টোটাল মোমেন্টাম বিফোর is equal to total momentum after. সো তাহলে এখানের জন্য বিফোর হলো 0.22, আফটারটা কি হইতেছে? টয় ট্রেন প্লাস mass of toy train আর
mass of truck দোনোজন একসাথে মুভ করতেছে, যে মুভ অ্যাওয়ে টুগেদার, আর কমন ভেলোসিটিটা কত তাদের 0.26। সো এখন এখানের মধ্যে আমরা ট্রেনের ম্যাস তো আগে থেকেই জানি, ট্রেনের ম্যাস কত ছিল 0.039। সো তাহলে ট্রেনের ম্যাস জানি, তো ট্রাকের ম্যাস কত, ট্রাকের ম্যাসটাকে সাবজেক্ট করে ওটা বের করতে পারবো না? বুঝতে পারছো? হ্যাঁ ভাই, তারপর পারবো। ওকে, আর লাস্টের এইটা, তাই না সুজল? তোমার প্রবলেম ছিল যে বি নাম্বারে না ভাই, Calculation 19 এর লাস্টটা আর কি, ও আচ্ছা 19 এর লাস্টটা ভুলে বলছো। ঠিক আছে। সো তাহলে কোশ্চেন নাম্বার 19 এর লাস্ট, 19 এর বি। ওকে 19 এর বি দেখো, ইনিশিয়ালি হোয়াইট বলটা মুভ করতেছে কত ভেলোসিটিতে 5.2, আর ইনিশিয়ালি ব্ল্যাক বলটা কিসে আছে, রেস্টে নাকি? সো তাহলে জি ভাই। টোটাল মোমেন্টাম বিফোর কলিশন বের করতে পারবো, যে বিফোর কলিশন শুধু হোয়াইট বলটা মুভ করতেছে, ব্ল্যাক বলের মোমেন্টাম কত 0। সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কত আসে 0.88 নাকি সুজল? জি ভাইয়া। এখন টোটাল মোমেন্টাম আফটার দেখো, আফটার কলিশন হোয়াইট বলের ভেলোসিটি কত জানি না। সো তাহলে হোয়াইট বলের ভেলোসিটি দিছে কি ভি অর v1, ঠিক আছে? সো তাহলে হোয়াইট বলের আফটার কলিশনের মোমেন্টাম কি হবে, হোয়াইট বলের ম্যাস ইনটু হোয়াইট বলের ভেলোসিটি প্লাস ব্ল্যাক বলের ম্যাস ইনটু ব্ল্যাক বলের ভেলোসিটি, তাই না? সো তাহলে হোয়াইট বলের ম্যাস হলো 170 গ্রাম, তো তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করছি 1000 দিয়ে ডিভাইড দিছি, ঠিক আছে? আর ভেলোসিটি কত জানি না, সো তাহলে এটাকে লিখে রাখছি কত v1। আর ব্ল্যাক বলের ম্যাস কত 160 গ্রাম, তো গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করছি 1000 দিয়ে ডিভাইড দিছি, আর ভেলোসিটি কত আফটার কলিশন 5, তাই না? সো তাহলে আফটার জি কলিশন ভাইয়া। আমাদের, এই যে আফটার কলিশন আমাদের একটা এক্সপ্রেশন আসতেছে কি 0.17 v1 প্লাস 0.8। তো এখন আমরা কি জানি, টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু কি হবে টোটাল মোমেন্টাম আফটার। আফটার কলিশন। তো তাহলে বিফোর হলো 0.88 আর আফটার হলো 0.17 v1 প্লাস 0.8। সো এখন এখানে থেকে v1 টাকে সাবজেক্ট করে আমরা হোয়াইট বলের ভেলোসিটিটা বের করব, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে এইটা গেল লাস্টেরটা ফার্স্ট অফ অল আমাদের b1, দেন b2 তে এখানে মধ্যে কি বলতেছে যে ডিউরিং দ্য কলিশন দ্য হোয়াইট বল এক্সার্টস আ ফোর্স অফ এত। তো এখন আমাদের নিউটন থার্ড ল অফ মোশন কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে হোয়াইট বল যদি ব্ল্যাক বলের উপর 80 নিউটন ফোর্স এক্সার্ট করে, সো তাহলে রিঅ্যাকশন ফোর্সটার ফোর্সের ভ্যালু কত হবে 80 নিউটনই হবে নাকি? ইয়েস স্যার। আর হোয়াইট বল ব্ল্যাক বলের উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছিল, টুয়ার্ডস রাইট। সো তাহলে ইকুয়াল বাট অপোজিট ডিরেকশনে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা আসে। সো তাহলে ফোর্সের ভ্যালুটা হলো 80, কিন্তু ডিরেকশনটা কোন দিকে হবে, উল্টা ডিরেকশনে। সো তাহলে রাইটে ফোর্স এক্সার্ট করতেছিল হলো হোয়াইট বল, সো তাহলে ব্ল্যাক বল ফোর্স এক্সার্ট করবে উল্টা দিকে, মানে টুয়ার্ডস লেফট। বুঝতে পারছো? সো জি স্যার। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। আর কারো তো কোনো প্রবলেম নাই, কোনো কোয়েশ্চেন নাই? না ভাই। ওকে, সো তাহলে সবাই কালকেই সবাই ট্রাই করবা সাবমিট করে ফেলার। কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে যে তোমরা নিজেরা বাসা থেকে বের হও না, প্যারেন্টস যে সাবমিট করে আসবে, সো তাহলে কালকে যদি পসিবল না হয় ফ্রাইডে স্যাটারডে টাইম আছে, ফ্রাইডে স্যাটারডের মধ্যে যে কোনো একদিন মাস্ট সাবমিট করতে হবে, ঠিক আছে? আর আজকে আমাদের বেসিক্যালি ঈদের আগে লাস্ট ক্লাস, ঠিক আছে? স্যাটারডেতে আমরা ক্লাসটা নিব না। সো আজকে আমাদের বেসিক্যালি ঈদের আগে লাস্ট ক্লাস, দেন আমাদের ঈদের পরে ক্লাস রিজিউম হবে 17 থেকে,
ঠিক আছে, সরি 17th না 19th থেকে, 17 একদম ঈদের 3 নাম্বার দিন পড়ে যায় এমন অবস্থা। ওকে, সো তাহলে আমাদের 19th মে থেকে ক্লাস রিজিউম হবে, বাট এই ব্রেক টাইমের মধ্যে তোমাদের আমি ইলেকট্রিসিটির আরেকটা চ্যাপ্টারের ভিডিও দিয়ে রাখবো দেখে রাখার জন্য। ওকে, সো তাহলে আমাদের আজকের পরে নেক্সট ক্লাস হবে 19th মেতে। ওকে, বাট তোমাদের মাঝে ওই রেজিস্ট্যান্স চ্যাপ্টারের আমি লেকচার ভিডিওগুলি দিয়ে রাখবো, তাহলে যেন তোমরা এই ব্রেকের মধ্যে দেখে নিতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ওকে, ভালো থাকো।